আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। জাতিসংঘ সদর দফতরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বৈঠক করেছেন। এ সময় দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, সার্ক সক্রিয়করণ, জলবায়ু পরিবর্তন, গবেষণা সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ। দুই দেশ জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব সহ অনেক কিছু ভাগ করে নিয়েছে। জলবায়ু সংকটের কারণে উদ্ভূত বিপদ ও দুই দেশের ঝুঁকির কথা বিবেচনা করে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। মালদ্বীপের প্রেসিডেন্ট একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। মালদ্বীপের প্রেসিডেন্ট দেশের নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশের শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন। এর আগে গত রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি টেকসই সংস্কার, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি সরকারের মূল লক্ষ্য বলে জানান। অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচার বন্ধ ও ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান তিনি। রোহিঙ্গা সমস্যার সমাধানে মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের কথাও বলেন প্রধান উপদেষ্টা। আশিকুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। An address by His Excellency Mohammed Yunus, Chief Advisor। জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট, কি পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন তার বিভিন্ন দিক তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, কত তাজা প্রাণ ও নানা ত্যাগের পর স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে দেশের মানুষের মুক্তি মিলেছে তার কথা। মানুষের আস্থা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা বিশ্ববাসীকে জানান ডক্টর ইউনূস। গণতন্ত্র, আইনের শাসন, সমতা, সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ ও ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এই ক্ষেত্রে অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ করা অত্যন্ত আবশ্যক। উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। কর ফাঁকি রোধে আন্তর্জাতিক কর কনভেনশন অতি শীঘ্রই গৃহীত হবে। গণতন্ত্র, আইনের শাসন, সমতা ও সমৃদ্ধি অর্জনে বাংলাদেশে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন জোরদারের আহ্বানও জানান ডক্টর ইউনূস। আপনাদের উপস্থিতিতে শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে। রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের কথাও বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে, সেই লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা দাবিদার। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে, তার পথ সুগম করা অত্যন্ত দরকার। ফিলিস্তিনের উপর নৃশংসতা, নারী ও শিশু হত্যার নিষ্ঠুরতা বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। আশিকুল আলম, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে পুলিশের গুলিতে নিভে গেছে এক চোখের আলো। রিপন হোসেন এখন আর্থিক অনটনে চিকিৎসা না পাওয়ার দুশ্চিন্তায়। কেউ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন, কেউ শরীরে গুলি নিয়ে ঘুরছেন, যাদের সবার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। দরকার আর্থিক সহায়তা। আশার কথা, শিক্ষার্থী আন্দোলনে আহত কয়েকজনের পাশে দাঁড়িয়েছেন কিছু ব্যবসায়ী।
সাকিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। এ চোখে হয়তো আর কখনোই আলো দেখা হবে না রিপন হোসেনের। ছাত্র জনতার আন্দোলনে মোহাম্মদপুর বসিলা ব্রিজের সামনে 19 জুলাই ডান চোখে পুলিশের গুলি লাগে রিপনের। চোখে গুলি লাগার পরেও থামেনি নির্যাতন। মোবাইল ফোনে ভিডিও থাকায় মোহাম্মদপুর থানায় নিয়ে করা হয় মারধর। থানা থেকে বেরিয়ে হাসপাতালে গেলেও পাননি পর্যাপ্ত চিকিৎসা। বসিলা আমরা যখন বিকেলে আসি শুক্রবারে 19 জুলাই, তখন আমার চোখে গুলি লাগার পর আলোটা অফ হয়ে যায়। ওখানে পরে থাকার পরে পুলিশ সন্ধ্যার পরে এসে আমাকে আবার গণপিটানিতে ধরে নিয়ে যায়। আলনুরে পাঠালো মোহাম্মদপুরে, ওখানে গেছি ওনারা চিকিৎসা দিলে। আবার জাতীয় চক্ষু বিজ্ঞানে গেলাম, ওখানে পরা আবার কি করলো, আমার চোখটাকে একটু ছিলাই করে দিল, বুলেট বের করা হলো না। পরে চোখটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে গেল। মাথায় গুরুতর আঘাত নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ইউসুফ নবী। আর মূর্তথলিতে বুলেট নিয়ে ঘুরতে হচ্ছে আবু হুরায়রাকে। চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা, যা মেটানোর সামর্থ্য নেই তাদের পরিবারের। বিকালবেলা খেলতে বের হয়েছিলাম, তো খেলতে বের হওয়ার পর অনেক লোকজনকে দেখে আমিও ওনাদের সাথে ওনাদেরকে দেখতে যাওয়ার পর পুলিশ গুলি করা শুরু করে, আর ওই গুলিতে আমি আহত হই। আমার ডান চোখের এখান দিয়ে লাগছিল, এখান দিয়ে আর মাথাতে যায় এবং মাথার এখান দিয়ে ঢুকে ডান পাশে। আন্দোলনে আহত এমন কিছু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এই ব্যবসায়ী। তবে আহতদের প্রয়োজন আরো বেশি। গভর্নমেন্টের কাছে আমাদের আকুল আবেদন, একটা সেন্ট্রাল করেন, সেখানে ডাক্তার থাকতে হবে, সেখানে আমলা থাকতে হবে, সেখানে প্রশাসনের লোক থাকতে হবে এবং সেখানে আইটির লোক থাকতে হবে, যারা একটা সেল তৈরি করবে, কন্টিনিউয়াস ডেটা নিবে। কন্টিনিউয়াস ডেটা নিয়ে আগামী 2 বছর এই ম্যানেজমেন্ট সেল থাকতে হবে। আদারওয়াইজ এই সমস্যার সমাধান হবে না। এই ইন্ডিভিজুয়ালি কিছুদিন পরে আমরা সবাই ভুলে যাব। গণ আন্দোলনে আহত এমন হাজারো মানুষ চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। তাদের চিকিৎসায় সহায়তার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভুক্তভোগী পরিবারগুলোর। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোস্তাহিদ হোসেন সামি চিকিৎসার অভাবে একটি চোখ হারাতে বসেছেন। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা মেধাবী এই শিক্ষার্থীর চিকিৎসা খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। এদিকে চোখের দৃষ্টি ফেরাতে তাকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে ঢাকার যে কয়টি এলাকায় বেশি সংঘর্ষ হয় এর মধ্যে উত্তরা অন্যতম। গত 18 জুলাই পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোস্তাহিদ হোসেন সামি গুলিবিদ্ধ হয়। গুলিতে তার বাম চোখ সহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। সামি এখন ডান চোখে কিছুটা দেখতে পেলেও বাম চোখ পুরোপুরি অন্ধ হয়ে গেছে। ফলে অনিশ্চয়তা দিন পার করছে সদ্য HSC দেওয়া মেধাবী এই শিক্ষার্থী। তবে দেশ স্বৈরাচার মুক্ত হওয়ায় স্বস্তির কথা জানায় সে। দুঃখ পাচ্ছি না যে আমার একটা চোখ হারিয়েছে আমি, বাট গর্ববোধ করতেছি যে আমি দেশের জন্য রক্ত দিতে পারছি। ছাত্র আন্দোলনে যে একটা ফ্যাসিবাদের অবসান ঘটাতে পারছি, সেটাতে আমি অবদান রাখতে পারছি, সেজন্য আমি এখন গর্ববোধ করতেছে। টাকার অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছে না পরিবার। এই অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছে স্বজনরা। ওর চিকিৎসা বাংলাদেশ আর হবে না, ওকে বাইরের কান্ট্রিতে পাঠাতে হবে। বর্তমান যে সরকার আছেন তার কাছে আমাদের আবেদন, যাতে স্বামী সহ যারা আহত হয়েছেন তাদের যাতে চিকিৎসা করার জন্য ব্যবস্থা করে দেন। আমরা চাই ওর চিকিৎসাটা সুন্দরভাবে হোক এবং তার ইচ্ছা যেন পূরণ হয়। সরকার যেন তার প্রতি একটা ব্যবস্থা গ্রহণ করে। সরকার যে কমিটমেন্ট করেছিল যে আহত এই ছাত্র আন্দোলনে যারা আত্মদান করেছে, যারা অসীম ত্যাগ স্বীকার করেছে, তাদের এই চিকিৎসার বিষয়টি নিয়ে যেন কোনো রকম আর গড়িমসি না হয়, এটা যেন আর কোনো রকম বিলম্ব না হয়। যে চোখে ডাক্তার হওয়ার স্বপ্ন এঁকেছিল সামি, টাকার অভাবে সেই স্বপ্নের মৃত্যু হবে তা কারো কাম্য নয় বলেও জানায় অনেকে। রিজওয়ান শরীফ, RTV। জমি দখল, বালুর ব্যবসা ও চাঁদাবাজি সহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে পাবনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে। স্থানীয়রা জানিয়েছেন, টুকু ও তার ছেলে আসিফ শামস রঞ্জন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। দুজনের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সাঁথিয়া ও বেড়ার বাসিন্দারা।
পাবনার প্রতিনিধি আবুল কালাম আজাদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। একসময় পাবনা জর্জ কোর্টের উকিল ছিলেন শামসুল হক টুকু। 2008 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন তার ছেলে আসিফ শামস রঞ্জন, ছিলেন পৌর মেয়রও। এভাবে ক্রমে প্রভাবশালী হয়ে ওঠে টুকু পরিবার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাবনার বেড়ার বৃষালিখা এলাকায় বালু ফেলে ইছামতি নদী ভরাট করেন টুকুর ছেলে শামস। আলীর বাহিনীর মাধ্যমে তাকে এই ব্লক কাজ এবং বস্তার কাজ তারা জোরপূর্বক দিয়ে এই যে কাজ করছে। ওইখানে যারা বিগত টিওনো ছিল, এসিলেন্ট ছিল, সার্ভেয়ার ছিল এবং আমাদের বৈধ কাগজপত্র নিয়ে দেখাইছি, দেখানোর পরেও ওরা আমাদের কাগজপত্র ভাইলেট করে দিয়েছে। টুকু সাহেবের মানে সর্বোচ্চ সাজা এবং রঞ্জন সাহেব তিনি কোথায় আছেন, সবার শাস্তি দাবি এই সাধারণ জনগণ করে। পরিবারটির বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। হামলা মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগও উঠেছে। আমার এই বৃষালিখা গ্রামের প্রায় 200 থেকে 250 ছেলেপেলেদের নামে তারা মামলা দিয়েছে, গ্রাম ছাড়া করে, মানে বাড়ি ঘর মানুষকে জ্বালাও পোড়াও করে এরা একদম ধ্বংস করে দিয়েছে। 3 তলাতে আরম্ভ করে আর এলাকার যে দখলদারি, এই যতগুলো হাট বাজার নদী নালা যেখানে যা আছে সবই হলো তাদের নিয়ন্ত্রণ। সরকার পতনের পর রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া মামলায় কারাগারে যান টুকু, আর আত্মগোপনে তার ছেলে আসিফ সহ পরিবারের অনেকেই। এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের কেউই কথা বলতে রাজি হননি। তবে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানায় পুলিশ। বর্তমান পরিস্থিতি ভালো, আমরা পুলিশ স্বাভাবিকভাবে মুভমেন্ট করতেছি। আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের যে ভূমিকা থাকার কথা, বেড়া থানা পুলিশ সেই ভূমিকাই পালন করতেছে। সৈয়দ মাহমুদ, RTV। ব্যাপক সাড়া ফেলেছে সুপ্রিম কোর্টের দুর্নীতি বিরোধী হেল্পলাইন। চালু হওয়ার পর থেকে আইনি সহায়তা চেয়ে সেবা প্রত্যাশীদের ফোন আসছে। দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগ লিখিত আকারে দেওয়ার পরামর্শ কর্তৃপক্ষের। সিনিয়র আইনজীবীরা এই উদ্যোগকে যুগোপযোগী বলছেন। তারা মনে করেন এর ফলে হয়রানি কমবে। অধরা ইয়াসমিন জানাচ্ছেন বিস্তারিত। অনৈতিক লেনদেনের অভিযোগের সত্যতা পাওয়ায় গেল 21 আগস্ট হাইকোর্ট বিভাগের 2 প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে সুপ্রিম কোর্ট প্রশাসন। এমন দুর্নীতি সহ সর্বোচ্চ আদালতে সেবা পেতে নানা হয়রানির শিকার ভুক্তভোগীরা। সারা বাংলাদেশে নিম্ন আদালতে এবং উচ্চ আদালতে শুধু কর্মকর্তা কর্মচারীদের বেতন না, অনেক বিচারকের বিরুদ্ধে অভিযোগ আছে। সেটা দিলে পরে তিনি যে নিশ্চিত পাবেন, অর্থাৎ সুরক্ষা, এই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে হবে। আদালত পাড়ার দুর্নীতি বন্ধে গেল 18 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীদের টাকা লেনদেন থেকে বিরত থাকতে 12 দফা নির্দেশনা জারি করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিচারপ্রার্থী সাধারণ মানুষের ভোগান্তি কমাতে চালু করেন হেল্পলাইন। রেজিস্ট্রির কোনো শাখায় সেবা গ্রহণে বাধা পেলে কিংবা যে কোনো কাজে অসুবিধার মুখোমুখি হলে 01315421 এই নম্বরে কল দিয়ে অভিযোগ জানানো যাবে। আমরা যারা লয়ার আছি আমাদের অনেক দায়িত্ব আছে। আমরাও কিন্তু এই দুর্নীতির একটা পার্ট। আমরা 5, 10, 20, 1, 2 লাখ টাকাও আমরা ঘুষ দিয়ে থাকি তাড়াতাড়ি কাজটি সম্পাদনের জন্য। বড় পার্টি, বড় মাফিয়া যখন আসে তখন সে দেদারসে টাকা খরচ করে এগুলোকে নষ্ট করে। সেটি চেক দেওয়া সবচেয়ে বড় হার্ডেল হবে। নির্দেশনার মাধ্যমে সবচেয়ে বড় যে কাজটা হবে যে আমরা আইনজীবীরা বা লিটিগেন্ট পিপলরা যারা আছি তাদের যদি কোনো অভিযোগ থাকে, বিশেষ করে দুর্নীতি বা অব্যবস্থা, সেই ব্যাপারে আমরা অভিযোগ দিতে পারবো এবং সেটি প্রত্যাশা করব যে শুধু অভিযোগ দেওয়াই নয়, অভিযোগগুলো দেওয়ার পরে যথাযথভাবে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। চালু হওয়ার পর থেকেই আসছে কল, যার বেশিরভাগই আগাম জামিন, সরকারি আইনি পরামর্শ সংক্রান্ত বিষয় বলছে কর্তৃপক্ষ। দ্রুত ব্যবস্থা নেওয়ার স্বার্থে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ কর্তৃপক্ষের। প্রয়োজনীয় সময় চেয়ে বেশি সময় লাগে অথবা কোনো আর্থিক লেনদেনের কোনো ব্যাপার আসে, এরকম সবকিছুই ওখানে কমপ্লেইন জানাতে পারবে। সাধারণ বিচার প্রার্থীদের দুঃখ বা কষ্টগুলো একটু লাঘব হবে। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একজন কর্মকর্তার পরিচালনায় এই হেল্পলাইন সেবা গ্রহীতাকে প্রয়োজনীয় সাহায্য প্রদান করবে। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত হেল্পলাইন সার্ভিস চালু থাকবে। আমাদের বিচার বিভাগে হয়রানির সম্মুখীন হননি এমন বিচার প্রার্থীর সংখ্যা খুব কম, আমরা যেটা শুনে এসেছি। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।
আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। এবছরের প্রতিপাদ্য হচ্ছে রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস 2024 উপলক্ষে বাণী দিয়েছেন। তিনি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর জনগণের ক্ষমতায়ন সুদৃঢ় করতে সঠিক তথ্য প্রদানের ক্ষেত্রে বিদ্যমান সব বাধা দূর করার উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে টিআইবি তথ্য কমিশনকে ঢেলে সাজানো ও বিদ্যমান তথ্য অধিকার আইনের সংশোধনের আহ্বান জানিয়েছে। দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু নিয়ে আরও 321 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 27,705 জনে। এ সময় নতুন করে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 143 জনে। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত 2 বছরের মতো এবারও মানুষ বেশি আক্রান্ত হচ্ছে ডেঙ্গুর ডেন 2 সেরোটাইপ বা ধরনে। তবে গত 2 বছর ঢাকা সহ দেশের মানুষ এই ডেন 2 সেরোটাইপে আক্রান্ত হওয়ায় তাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এতে মৃত্যু ঝুঁকি কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে গ্রামাঞ্চলের মানুষ ডেঙ্গুর এই ধরনটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ডেঙ্গু পরিস্থিতি জানাতে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, ডেঙ্গুর সংক্রমণ বাড়ার কারণ হিসেবে চিকিৎসকরা কি বলছেন এবং কি ধরনের সচেতনতার কথা বলছেন তারা? তানি, বর্তমানে কিন্তু আতঙ্কের আরেক নাম ডেঙ্গু। প্রত্যেক দিনই আসলে রোগীরা শরীরে ব্যথা, প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। আপনি জানেন গেল 24 ঘন্টায় 321 জন রোগী আসলে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং 2 জন রোগীর মৃত্যু হয়েছে। এই সংখ্যাই কিন্তু আসলে বলে দিচ্ছে প্রত্যেক দিন কী পরিমাণ রোগী আসলে এই এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছে আমরা বুঝতেই পারছি। এবং রোগীরা যারা হাসপাতালে ভর্তি হচ্ছে তারা চিকিৎসা সেবা নিয়ে কিছুটা সুস্থ হলেও যেহেতু এই রোগে আসলে প্লাটিলেট দ্রুতই কমে যায়, সেক্ষেত্রে কিন্তু রোগী বা তাদের স্বজনরা এক প্রকার আতঙ্কে আছে এবং প্রচণ্ড শরীর ব্যথা জ্বর নিয়ে কিন্তু হাসপাতালের বিছানায় আসলে তারা কাতরাচ্ছেন। আমরা এমনটিই দেখতে পাচ্ছি। আমি যে হাসপাতালটিতে আছি সেখানে আসলে গেল 24 ঘন্টায় আসলে কোনো রোগীর মৃত্যু হয়নি, তবে এখন পর্যন্ত 73 জন রোগী এখানে ভর্তি আছে। কিছু রোগীর অবস্থা আসলে ধীরে ধীরে আসলে সুস্থতার দিকে যাচ্ছে, তবে বেশিরভাগ রোগী আসলে প্রচণ্ড জ্বর নিয়ে ভুগছে এবং তাদের শরীরে প্রচণ্ড ব্যথা, এমনটি বলেছেন। আর আপনি জানতে চাচ্ছিলেন যে আসলে ডেঙ্গুর প্রকোপ কেন বাড়ছে এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেন বাড়ছে। চিকিৎসকরা যেটি বলছে আসলে তাপমাত্রার তারতম্য এবং বর্ষা মৌসুম আসলে চলে যাওয়ার পরে বা তার আগে পরে যে বৃষ্টির যে কারণে আসলে এই ডেঙ্গু এডিস মশার বৃদ্ধি বাড়ছে এবং সেই কারণেই কিন্তু মানুষের শরীরেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। আর যেটি বলছিলাম যে তাপমাত্রার সাথে কিন্তু এই ডেঙ্গু ভাইরাসটি ছড়ানোর প্রবণতা বেড়ে যায়, এমনটি আসলে চিকিৎসকরা বলছেন। এবং যারা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে আগে আমরা যেটি দেখতাম যে ডেঙ্গুর যে সিজন, সেই সিজনে কিন্তু প্রচণ্ড ডেঙ্গু নিধনের যে কার্যক্রমগুলো চালানো হতো সেইগুলো চালানো হয়, কিন্তু আসলে সারা বছরই এখন দেখা যায় যে বৃষ্টির মৌসুম ছাড়াও অনেক সময় বৃষ্টি হয়। সেক্ষেত্রে কিন্তু সেই সময়গুলোতে কিন্তু ডেঙ্গু নিধনে আমরা তেমন কোনো কার্যক্রম দেখি না। এবং এখন বর্তমানে আপনি দেখছেন যে একটু জানিয়ে রাখি যে স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তবে রোগীরা আসলে অভিযোগ করছে যে বেশিরভাগ সময় আসলে মশার ওষুধ ছিটিয়ে গেলেও বা স্প্রে করে গেলেও আসলে মশা নিধন হচ্ছে না বা মশা পরবর্তী সময়ে আবারও ফিরে আসছে। সেই কারণে কিন্তু আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং এমনটি অভিযোগ করছেন রোগীরা। তো তা নিয়ে ডিএনসিসি হাসপাতাল থেকে ডেঙ্গুর এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। উত্তরাঞ্চলে বাড়ছে তিস্তা সহ বিভিন্ন নদীর পানি। আজ পানি আরও বাড়তে পারে। এতে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরের নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, উজানে ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে
হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়েছে। দেশের উত্তরাঞ্চলেও ভারী বৃষ্টি হচ্ছে। এতে উত্তরাঞ্চলের প্রধান নদী তিস্তা, ধরলা, দুধকুমার ও আত্রাইয়ের পানি দ্রুত বাড়তে শুরু করেছে। তবে এখনও এসব নদীর পানি বিপদসীমার নিচে আছে। তিস্তা নদীর পানি আজ বিপদসীমা অতিক্রম করতে পারে। রংপুর বিভাগের বেশিরভাগ জেলায় গতকাল 100 থেকে 150 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের মধ্যাঞ্চল ঢাকা বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। নদ নদীর পানি বাড়ায় কুড়িগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামের নিম্নাঞ্চলের পরিস্থিতি কেমন দেখছেন এবং পানি বাড়তে থাকায় আবারও বন্যা হওয়ার কোনো রকম আশঙ্কা দেখা যাচ্ছে কিনা? তানি, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে তিস্তা নদীর পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সকাল 6টা যে পরিসংখ্যান আমরা পেয়েছি তিস্তা নদীর পানির, সেটা কিন্তু বিপদসীমার মাত্র 15 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু এখন প্রবাহিত হচ্ছে। এছাড়া কিন্তু যে নদ নদীগুলো রয়েছে দুধকুমার, ধরলা, গঙ্গাধর, সবকটি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখন কিন্তু আমি রয়েছি দুধকুমার নদীর অববাহিকা। এখানে কিন্তু সকাল থেকে প্রচুর পানি বেড়েছে। এখানকার স্থানীয়রা যেটি বলেছে, এখন পর্যন্ত কিন্তু পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত নিম্নাঞ্চল এবং চরাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত পানি ওঠেনি বা বন্যা কবলিত হয়নি। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন যে ভারতের বিশেষ করে জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে কিন্তু এই নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আগামী দিন পর্যন্ত। ফলে কিন্তু এখানকার যে নিম্ন চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চল কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের যে বন্যার আশঙ্কা সেটি কিন্তু নেই। তো এই চরাঞ্চলগুলো যদি ডুবে যায় সেখানকার আবাদ বা যে ধান রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে সব মিলিয়ে বলা যায় যে পানি যদি আরো বাড়ে তাহলে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হতে পারে এবং সেখানকার আবাদের ক্ষয়ক্ষতি হতে পারে। এছাড়া কিন্তু বড় ধরনের যে বন্যার আশঙ্কা সেটি কিন্তু এখন পর্যন্ত নেই, পানি উন্নয়ন বোর্ড এমনটাই জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের নদ নদীর পানির বৃদ্ধি নিয়ে সর্বশেষ খবরাখবর। তানি, ধন্যবাদ। সকালের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।